স্বাধীনতার পরে এই প্রথমবার একটা গোটা প্যানেল বাতিল। একদিন ধরে আমরা দেখতাম ধর্মতলায় একেবারে ধর্নারত অবস্থায় বেশ কিছু যোগ্য ও শিক্ষক তারা দাবি করছিল তারা যোগ্য এবং প্যানেলে চান্স পায়নি। এই যে এই একটা অবস্থান রয়েছে, তার মাঝখানে আজ সব শিক্ষক গাছতলায় এসে দাঁড়ালো। কার্যত গাছতলায় বলছি এ কারণে, সবাই এসে এক ধরনের প্রতিবাদ, কোথায় রাস্তা খোঁজা, এই নিয়ে ঠিক শহীদ মিনারের সামনে। আমি বলছি স্বাধীনতার পরে এরকম একটা প্যানেল বাতিল হলো, মুখ্যমন্ত্রী হাইকোর্টকে দায়ী করে বসলেন এবং বললেন বিজেপির কার্যালয়। দেখুন, দেখো সুমিত, আমি তোমাকে আগেও বলেছিলাম যে যার নাম তুমি করলে প্রশাসনিক নেত্রী নাকি তিনি রাজ্যের, তিনি একজন মেগালোম্যানিয়াক। তার কথাবার্তাতে এগুলো পরিষ্কার। তো আমার ধারণা এই পিসি ভাইপো কোম্পানির যারা এখন পশ্চিমবঙ্গ চালাচ্ছে, তাদের সংবিধান এবং আমাদের সংবিধানের ক্ষমতা এবং ইলেক্টেড যে মেম্বার্স ইনক্লুডিং মিনিস্টার্স, চিফ মিনিস্টার, তাদের কি ক্ষমতা সে সম্পর্কে সম্যক তো দূরের কথা কোনো ধারণাই নেই। তার কারণ হচ্ছে জজদের নিয়ে এরকম কুৎসিত এবং মন্তব্য করা, এগুলো অশিক্ষিত লোক ছাড়া করতে পারে না। আমরা জানি যে পিসি হচ্ছেন জাল পিএইচডি ছিলেন, একটা নন এক্সিস্ট্যান্ট ইউনিভার্সিটি ছিল, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, তার পিএইচডি ছিলেন। আর ওই 1984 সালের টেলিগ্রাফের সেই কাটিংটাও আছে আমার কাছে। এবং ভাইপো তো জানোই তোমরা সবাই যে এক জাল ইউনিভার্সিটির MBA। তো এখানে একটা কথা পরিষ্কারভাবে বলা ভালো যে হাইকোর্টের রায়টা কী হয়েছিল এবং সেখানে সওয়ালে কি কি করা হয়েছে। বিকাশ ভট্টাচার্য তিনি কিন্তু খুব যথাযথভাবে সওয়াল করেছিলেন এবং যেই দাবিটা করা হচ্ছিল বারবার, যে জজেরা কিন্তু ইন্টারিম যে ইনভেস্টিগেশন যখন হচ্ছে তখন বলেছিলেন SSCকে যে ওই যে 26,000 লোকের যে সে প্যানেল থেকে চাকরি হয়েছিল তাদের OMR শিটটা প্রিজার্ভ করতে, এবং OMR শিট কিন্তু হাইকোর্টে এফিডেভিট করে জমা দেওয়ার কথা বিকাশবাবু চেয়েছিলেন, অন্য লয়াররাও চেয়েছিলেন। এবং আলটিমেটলি SSC থেকে জানানো হলো যে পুরো OMR শিট নাকি তাদের কাছে নেই, তারা পুড়িয়ে ফেলেছে, তার ডেস্ট্রয় করে ফেলেছে, পুড়িয়ে নয় ডেস্ট্রয় করে ফেলেছে। ইন হোয়াট অথরিটি দে হ্যাভ ডান ইট, আন্ডার হুজ ইনস্ট্রাকশন দে হ্যাভ ডান ইট। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এরা বলছেন যে 26,000 মানুষের চাকরি খেলো, এটা কি মুখের কথা? আমি বলি তাহলে কি উনি 26,000 মানুষের থেকে ওনার কোম্পানি বিভিন্ন এজেন্টরা যে কাটমানি নিয়ে চাকরি দিয়েছিলেন, যেটা এখন সর্বজন বিদিত, সেই 26,000 মানুষ খেপে গিয়ে যদি ওনার কোম্পানির উপর চড়াও হন, উনি যাবেন কোথায়? একবার তো বাড়িতেই নাকি কে ধাক্কা টাক্কা উনি খেয়ে পড়ে টরে গিয়েছিলেন কিছুদিন আগে। আমি ওই SSKM-এর ডাক্তারের যে বুলেটিন দিয়েছিল তাতে দেখেছি কে ধাক্কা মেরেছিল। যাকে এরকম ধাক্কা উনি অনেক খাবেন, এই তো সবে শুরু হয়েছে। মানুষের আপনি ভাবুন তো, আপনারা ভাবুন যে সারা পৃথিবীতে কীরকম অভিনব জিনিস এই তৃণমূল কোম্পানি চালু করেছে। শিক্ষাক্ষেত্রে কাটমানি নিয়ে শিক্ষক নিয়োগ, ক্লাস 8 পাস অরিজিনালি শিক্ষক, তিনি 12 ক্লাসে পড়াচ্ছেন। আবার এর মধ্যে এই অযোগ্য শিক্ষকদের মধ্যে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আবার এক মন্ত্রীর মেয়েও ঢুকে গেল। এখন যখনই জজেরা জাস্টিস তাদের লোককে দেবে, তা এই জিনিসটা তারা মাথায় রাখেন যে সাংবিধানিক তাদের ক্ষমতা এবং সংবিধান কি বলছে, কি কি এভিডেন্স এসছে। এভিডেন্সগুলোতে এটা পরিষ্কার যে প্রশাসনকে ইনভলভ করা হয়েছে, যে পরীক্ষা পদ্ধতির যে বিচার হয়েছিল OMR শিটে পাওয়া যাবে, সেটাকে ডেস্ট্রয় করে ফেলা। কেন ডেস্ট্রয় করা হলো? কি ঢাকতে ডেস্ট্রয় করা হলো? এবং আগেও বলেছি যে সর্বজনবিদিত এটা, যে কাটমানি নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এখন উনি বা ওনার দলবল যে ভয়টা পাচ্ছেন, পরিবার যে ভয়টা পাচ্ছেন, এই 26,000 লোক যদি মুখ খোলে
সেই জন্য উনি এখন এমন ভাব দেখাচ্ছেন, প্রাণ যায় তো বচন না যায়, মানে উনি চাকরি কিছুতেই খোয়াতে দেবেন না। এই লোকগুলো যদি মারধর করতে শুরু করে উনি যাবেন কোথায়? এমনিতেই তো তুমি যেটা বললে যে বেশ কিছুদিন ধরে কিছু যোগ্য টেট পাস করা লোকেদের প্যানেলে নাম ওঠেনি, এরা পুরোটাই এটা দুর্নীতিতে ভরা। এবং জজের রায়টাও দেখবে যে 26,000-এর যে তারা বাতিল করেছেন চাকরি, সেই অযোগ্য লোকেদের কিভাবে টাকা দিতে হবে, কত ইন্টারেস্ট দিতে হবে, সেইগুলোও কিন্তু প্রিসাইজলি বলে দেওয়া আছে। এবং তার সঙ্গে এই ইনস্ট্রাকশনও সিবিআইকে দেওয়া আছে যে সিবিআই খুঁজে বের করবে যে কারা কারা যোগ্য, কারা কারা নয়। এখানে কিন্তু ওই যে ন্যাচারাল জাস্টিস, যে একজন লোকেরও যাতে ফাঁসি না হয়, মানে নিরাপরাধ লোকের, তার বদলে যদি 8টা দোষী লোক সাজা পেয়ে যায় তাহলে সেটাও ভালো, হ্যাঁ, সেটাই জাস্টিসের মূল কথা, তা নয়। আমাদের যে আমাদের জুরিসপ্রুডেন্স সেই অনুযায়ী যার ওপরে অ্যাকিউজিশন এসছে, মানে এসএসসির ওপরে সিলেকশন প্রসেস, সেই প্রসেসের মধ্যে কিন্তু তাদেরকে প্রমাণ করতে হয় যে তারা সৎ, তারা মিজারেবলি ফেল করেছে। এবং এটা বোঝাই যাচ্ছে কোনো অত্যন্ত শক্তিশালী কারোর বা কোনো কোটারির দ্বারা তারা এই কাজটি, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই কাজটি করতে তারা বাধ্য হয়েছে। আমি এখানে একটু ছোট্ট করে বলে দিচ্ছি, বিচার পছন্দ হতে পারে, নাও হতে পারে, দুর্নীতি হতে পারে, নাও হতে পারে, কিন্তু সোজা পার্টি অফিস, সোজা রং, এই যে বিচার ব্যবস্থা হচ্ছে সমাজের একটা সেফটি ভাল্ব, সেই জায়গায় যদি আঘাত হয়, সেই জায়গায় যদি রং লাগে, কী অবস্থা দাঁড়? তুমি একটা জিনিস বোঝো সুমিত, যে কতগুলো অশিক্ষিত মানুষ এবং কালচার শূন্য মানুষ, তারা যখন তাদের অর্থনৈতিক দুর্নীতি ধরা পড়ে গেছে এবং তাদের এই অসৎ কাজের যারা বলি হয়েছেন, তারা যদি ক্ষেপে যান যে আমি পয়সা দিয়েছি, আমি কেন, আমাকে চাকরি দেওয়া হয়েছিল, তোমাকে এখন পয়সা ফেরত দিতে হবে, তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, এই ভয়টা কিন্তু ওদের তাড়া করে বেড়াচ্ছে পুরো তৃণমূল কোম্পানিকে। এবং তার থেকে বাঁচতে ওরা যে পদ্ধতিটা নিয়েছেন সেটা কোনো সাংবিধানিক বা সমাজ স্বীকৃত কোনো ভদ্রপথ নয়। তুমি এখন জজেদেরকে এইভাবে যদি রায় তাদেরকে না মানো, তাহলে তো ব্যাপারটা হচ্ছে, দেখো এই কয়েক বছর ধরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন রায় দিল যে ডিএটা কর্মচারীদের বৈধ অধিকার এবং যারা অবসরপ্রাপ্ত তাদেরও বৈধ অধিকার, তখন তারা সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার গেল এবং সুপ্রিম কোর্টের জজেরা যে কোনো কারণেই হোক বছরের পর বছর এই কেসটার এখনও হিয়ারিং করা হলো না। তাহলে কি ওরা বলতে চান যে মানে ভাইপো বলেছে হাইকোর্ট তুলে দেওয়া উচিত? আমার মনে হয় ভাইপোর ইচ্ছে হচ্ছে যে লাহোর হাইকোর্টে বোধহয় কলকাতার সব বিচার হোক, তাহলে ওরা ঠিকমতো রায় পাবেন, কারণ ওরা তো অনেক জেহাদি পুষে রেখেছিলেন, শেখ শাহজাহান একটা প্রমাণ। তো তাহলে সুপ্রিম কোর্টের যে জজেরা এটা করেছেন, ডিলে করেছেন, বা চিফ জাস্টিস যিনি এগুলোকে চেঞ্জ করছেন, তারা কি তৃণমূল পার্টি অফিসের কর্মী? এসব তো পাগলের প্রলাপ এবং অশিক্ষিত, এবং বললাম তো যে কালচার শূন্য মানুষ, দোকান কাটা দুর্নীতিবাজ, তারাই কিন্তু ভারতবর্ষের এই বিচারকদের, যারা সারা বিশ্বে আদরণীয়, সম্মানীয় এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা প্রশংসা সবাই করে, তারা খালি করতে পারছেন না। তাদের যে দুর্নীতি ধরা পড়ে যাচ্ছে, চুরি ধরা পড়ে যাচ্ছে, মারের ভয় আছে, আসল ব্যাপারটাই হচ্ছে তাই। ভয় থেকে এরকম মন্তব্য মুখ্যমন্ত্রী করলেন যে 10 লাখ চাকরি আরও দেওয়া হবে, আপনারা কোনো চিন্তা করবেন না। এটা কি বাস্তব, না শুধুই ভোটের প্রতিশ্রুতি? বলুন। দেখো, আমি বলি যে 10 লাখ মানুষের চাকরি, তাদের মাসিক মাইনেটা হিসেব করো, তাহলে বাৎসরিক তুমি হিসেবটা পেয়ে যাবে, এবং তার সঙ্গে তুমি লক্ষ্মীর ভাণ্ডার যোগ করো, আর বিভিন্ন পেনশন এবং অন্যান্য যে কর্মচারীদের এখন যেটুকু মাইনে দেওয়া হচ্ছে, এবং তার ওই নিজস্ব যে পুলিশ বাহিনীর নামে ওই যে একটা কি গ্রিন পুলিশ, রেড পুলিশ, অনেক কিছু পুলিশ করেছে, দলদাস পুলিশ, হ্যাঁ, তো এইগুলোকে তুমি যদি অ্যাড করো তাহলে দেখবে পশ্চিমবঙ্গের যে বাজেট তার থেকে বহুগুণ ছাড়িয়ে গেছে।
উনি তখন বলবেন আমাকে লোন দিতে হবে। আরে লোন কী করে দেবেন? অলরেডি তো 6 লক্ষ কোটির কাছাকাছি লিমিটে পৌঁছে গেছে, লোনও তো আর পাবেন না। ওনাকে কে বেল আউট করবে? উনি বোধহয় ভাবছেন ওই যে সব জেহাদি টেহাদি ওনার পুষেছেন, মানে কোনো হয়তো বিদেশি রাষ্ট্র, আমি জানি না, তাদের সঙ্গে হয়তো জেহাদিদের যোগ আছে, তারা হয়তো টাকা দেবে। এগুলো এইসব হয়তো যদির প্রশ্ন। হ্যাঁ, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ওনার কথা বিশ্বাস করতে পারে না। আর আমার এটা ধারণা যে যত মানে জালটা, মানে বলছি আইনের বেড়াজালে যত পিসি ভাইপো কোম্পানি আটকে যাচ্ছে, তত এরা কিন্তু পাগলের প্রলাপ বকছে। এবং এদের কালচার, এদের কাজকর্ম সম্পর্কে পশ্চিমবঙ্গবাসী একটা সম্যক আইডিয়া পেয়ে যাচ্ছেন। একদমই তাই। আমি একটু অন্য প্রসঙ্গে যাই। তাপ বাড়ছে, উত্তাপ বাড়ছে, মাটি গরম হচ্ছে, জলস্তর নামছে। আমি বলছি ভোটের সমস্ত পার্টি ইস্তেহার প্রকাশ করে দিয়েছে, কংগ্রেস, বিজেপি, আমি মূল দুই পার্টির কথা আলোচনা করছি। ঠিক দৃঢ়ভাবে কিন্তু কোথাও পরিবেশ নিয়ে সচেতনতার কথাটা বলা নেই। আমি বলছি যে এই যে তাপমাত্রা বাড়ছে, আগামী দিনে কোথায় মানব সভ্যতা গিয়ে দাঁড়াবে, এই যে উত্তাপ, তারপরে জলস্তরের বিষয়টা, আমি বলছি এইগুলো তো ভোটের ইস্যু হতে পারে। নদী বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, পরিবেশ আরও সবুজ হবে, এগুলো কোথায়? এগুলো আগামী দিনে কি ভোটের ইস্যু হতে চলেছে, হতে পারে? দেখো, আমি যতটুকু জানি, তুমি যেটা বলেছো ঠিকই, যে এগুলো নিয়ে যে অ্যাওয়ারনেস, সেটাকে আগে তুলতে হবে। ভোটে বিভিন্ন দল, সে যে দলই হোক না কেন, তারা ভোটারদের টার্গেট করে তাৎক্ষণিক ভোট পাওয়ার জন্য কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু এই যে এনভায়রনমেন্টের ব্যাপারটা বলছো, এটা এমন জিনিস যে এতে সাধারণ মানুষকে ভোট নয়, অ্যাওয়্যার করতে হবে যে এটা না হলে তুমি শেষ। এর জন্য কিন্তু আমাদের যে লাস্ট এই G20 সামিটে, সেখানে কিন্তু মোদিজি এটা উল্লেখ করেছিলেন। এক, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আরও করণীয় আছে, শুধু উল্লেখ করলেই হবে না। আমি তোমাকে বলি, দেখো কি বলবো, এটা খুব মানে ব্যক্তিগত হয়ে যাবে, যে একটি টিভি চ্যানেলে যখন ওই তোমরা জানো যে ময়নাগুড়িতে যে সাইক্লোনটা হলো রিসেন্টলি, তার কোনো ইন্ডিকেশন সেভাবে পাওয়া যায়নি প্রথমে। তা সেখানে আমি চ্যানেলে কথায় কথায় বলছিলাম যে এনভায়রনমেন্টের ওপর কিছু কাজ করার সুবাদে আমি বলতে পারি যে এই যে ডিফরেস্টেশনটা হচ্ছে, এটা কিন্তু জলবায়ুকে ভীষণভাবে চেঞ্জ করে দিচ্ছে। এবং তখন এই পিসি ভাইপো কোম্পানির হয়ে একজন সে চেঁচামেচি করতে শুরু করে দিলেন, আপনি কি জানেন, আপনি কি বোঝেন, হ্যাঁ, এইভাবে পার্সোনাল অ্যাটাক, ওই মানে পিসির কাছ থেকে শিখেছে বোধহয়। তো আমি তার কোনো জবাব দিইনি, সঞ্চালক যা বলার বললেন। তো এই হচ্ছে এদের আইডিয়া। আজকে পশ্চিমবঙ্গে ইনডিসক্রিমিনেটলি সমস্ত ওই পার্টির তোলার জন্য, বা ওই পিসি ভাইপো কোম্পানির তোলার জন্য যেখানে সেখানে, এবং কাউন্সিলর কমিশনারদের ইনভলভ করে যেখানে সেখানে বহুতল বাড়ি তৈরি করেছে ইনডিসক্রিমিনেটলি। জলস্তর এখানে কত নিচে নেমে গেছে, বহু জায়গায় জলকষ্ট শুরু হয়েছে। এদের বোধই নেই যে সাউথ আফ্রিকাতে মানে একটা শহরকে তারা অফিসিয়ালি জলশূন্য ডিক্লেয়ার করে ফেলেছে, এবং যেভাবে বরফ গলে যাচ্ছে। আমি নিজে গত বছরেই এই তোমার ওই যে নর্থ মেরুর কাছাকাছি গিয়েছিলাম, ওই নর্দার্ন লাইটসের এতে দেখতে। সেখানে আমি দেখেছি, এবং সেখানকার লোকেরাও আলোচনা করছে যে ক্রমশ কিন্তু বরফ আস্তে আস্তে গলছে, এবং প্রতি বছর বরফের যে স্তরটা থাকে সেটা নামছে। এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। এবং একটা জিনিস বুঝে দেখো, যে এটা কি আমাদের এই সব অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষগুলো জানে, যারা মানে এই ভোটের প্রচারে করে? সবাই নয়, আমি কারোর অনেকের কথা বলছি, ওই ব্যক্তিগতভাবে যেটা বললাম, যে তোমার কি বলে, আমাদের জলস্তর এই বরফ গলাতে যদি সমুদ্রের জলস্তর মাত্র 2 ফুট উঠে যায়, তাহলে পৃথিবীর 182টা শহর জলের তলায় চলে যাবে। পৃথিবীর 182টা শহর পার্মানেন্টলি। ভেনিসের ওই বিভিন্ন জায়গার অবস্থায় কি নোংরা জল সেখানে, সেটাও আমি দেখেছি কয়েক বছর আগে। তো এই বোধটা নেই। দ্বিতীয় হচ্ছে, এই এনভায়রনমেন্টকে বাঁচানোর তো শুধু এই
মানে গরমটা যেটা বলছো, এই গরমের যেটা আসছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন হচ্ছে, যার ফলে ওই যে তোমার বায়ুমণ্ডলটা পাল্টে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় এত বেশি গরম পড়ছে সারা পৃথিবীতে, ওয়ার্মিং হচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের আরেকটা কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এবং এইগুলোর কিছু রেস্ট্রিকশান দরকার। এবং এইগুলো হতে থাকলে কি হয়, একটা কিউমুলেটিভ এফেক্ট আছে যে ওপরের তোমার সূর্যর থেকে যে আমরা রশ্মিগুলো পাই তাতে ইউভি লাইটটা বেশি আসে, তাতে আমাদের রোগ টোগ বিশেষ করে স্কিন ডিজিজ ইত্যাদি খুব বেশি হয়। অনেক মানুষের দেখবে টাক মানে চুল পড়ে যাচ্ছে খুব বেশি, এগুলোর কিন্তু এফেক্ট আছে। এবং এই যে জলস্তরটা বেড়ে যাবে তাতে বললাম যে কিছু জায়গা মানে কী হবে, মানুষ কিছু জলের তলায় চলে যাবে, কিছু মানুষ এত টেম্পারেচার বেড়ে যাবে যে সেটা সহ্য করতে পারবেন না সকলে। আমি এমন সিটি দেখেছি যেখানে রাস্তায় বেরোনো যায় না, সবসময় কনস্ট্যান্ট সেখানে এয়ার কন্ডিশনার একটা টেম্পারেচার করে রাখে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে আজকে সারা পৃথিবীতে। এটা একটা খুব বড় সমস্যা। এবং মুশকিলটা কি হচ্ছে জানো, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার 500 হলো 1000 টাকা হলো তার অ্যাডভার্টাইজমেন্ট হয়, এবং সেখানে কোনো কোম্পানি বলে ইয়েতে 1000 কী দিয়েছে, আমরা 1 লাখ টাকা বছরে দেবো, আমরা 1,20,000 বছরে দেবো, এই রকম হয়। সেখানে তুমি কি করে আশা করো যে সরকার এমন মানে ভবিষ্যতের সরকার এমন প্রতিশ্রুতি দেবে যে আমি আমার বাজেটের একটা বড় অংশ এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করতে থাকবো, যে সাধারণ মানুষের অ্যাওয়ারনেস নেই, সেখানে কোনো সরকারের ক্ষমতা নেই, কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই যে এই অ্যাওয়ারনেস ছাড়া খালি ফোর্স করে তোমার এই এনভায়রনমেন্ট বাঁচানোর সংগ্রামে নামবে। আসল কাজটা হচ্ছে এনভায়রনমেন্ট বাঁচানোর। এবং এনভায়রনমেন্টের ওপরে যারা কাজ করেছেন আমাদের মতো অনেক লোকেরা, আমরাই বিভিন্ন জায়গায় করছি। আমি একটা অর্গানাইজেশনের এতে একদিকে তোমার নর্থ বেঙ্গল পাহাড়ে, আরেক দিকে তোমার পুরুলিয়ার মতো জায়গায় আমরা কিছু কাজকর্ম করছি এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য। তো এর অ্যাওয়ারনেসটা আমি মনে করি যে সবচেয়ে আগে আসা উচিত মানুষের, তারপরে দেখবে অটোমেটিক্যালি রাজনৈতিক দলগুলো বাধ্য হবে এনভায়রনমেন্টকে প্রাধান্য দিতে, কারণ তাদেরও তো বাঁচতে হবে, তো কেউ বাঁচবে না মানুষ। ঠিক তাই। একটু রাজনৈতিক প্রসঙ্গে চট করে আমি একটু এক ঝলকে ফিরবো এবং জিজ্ঞাসা করব যে এই দোষী দুর্নীতিগ্রস্ত এই সমস্ত মানুষ যখন জেল এবং তাদের আইনজীবী দরকার পড়ে, রাজ্য সরকার আইনজীবী দিল্লি থেকে অন্য জায়গা থেকে অন্যত্র থেকে আনে, খাতের টাকা ঠিক আমার আপনার জনগণের পয়সা। এবারও ওই বেতন চাকরি প্রত্যেকেরই চলে গিয়েছে, তাদের আবার বেতন দেওয়া শুরু করবে। বিশেষ করে সুপারনিউমারি পোস্টের কথা বলছি, কোন খাতে বেতন দেবে আর কোন খাত থেকে এই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের হয়ে রাজ্য সরকার উকিল দাঁড়ায়। আমি বলছি রাজ্যের তো এই ফান্ডের অবস্থা মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে রাজ্যের কোষাগার একেবারে শূন্য হয়ে আছে। তা শূন্য কোষাগারের মতন জায়গায় এই রকম জায়গায় ইনভেস্টমেন্ট কী মনে করছে? দেখো, ইনভেস্টমেন্ট নয়, আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে চরম দুর্নীতি করব এবং তারপরে ধরা পড়ার আগে চেঁচাবো। আচ্ছা দেখো, ভাইপো কোম্পানির যখন বিভিন্ন মামলা হয়েছে, সেই মামলায় কপিল সিব্বালকে দাঁড় করানো হয়েছে। আমার কাছে কপিল সিব্বালের রেট আছে, কপিল সিব্বালের পেছনে কত কোটি টাকা খরচা হয়েছে সেটা এটা দেখলেই বোঝা যাবে। এবং পশ্চিমবঙ্গ সরকার সেই টাকাটা কেন বেয়ার করেছে। আর যদি ভাইপো কোম্পানি নিজে বেয়ার করে থাকে বা পার্টি বেয়ার করে থাকে, ওরা শ্বেতপত্র বের করুক, ওরা দেখাক যে এটা করেছে। কেন পশ্চিমবঙ্গ এক্সচেকারের টাকা কোনো অ্যালেজড দুর্নীতিগ্রস্ত লোকের জন্য খরচা হবে? এই যে তোমরা বলছো যে এই যে সব কিছুতে দেখো পশ্চিমবঙ্গে ভাইপোদা এই বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে হু ইজ হি? পশ্চিমবঙ্গ থেকে 42 জন এমপি আছে, হি ইজ ওয়ান অফ দেম। এমপি মানে লোয়ার হাউসের, আপার হাউসের আরও আছেন, তারা কি সমান? পশ্চিমবঙ্গে বৈষম্য তৈরি করেছে এই একটি ফ্যামিলি রুল, এবং এমন অবস্থায় পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে যে আমরা মেকিং অর ব্রেকিংয়ে পৌঁছে গেছি, আমরা একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করেছি, তাই জন্য মাঝরাত্রিরে মহিলাদের পিঠে খাওয়াতে যেতে হবে পার্টির নেতাদের কাছে। এ কী ধরনের যুক্তি? এবং সেটাকে ডিফেন্ড করে যারা এই পিসি ভাইপো কোম্পানি, তাদেরকে তো আমি কি বলবো বলো, তাদেরকে তো মনুষ্য পদবাচ্য বলা উচিত নয়। পশ্চিমবঙ্গবাসী বুঝবে, আমার মনে হয় এবারের নির্বাচন থেকেই শুরু হয়ে যাবে।
বিদায়ের ঘণ্টা বাজবে আর কি। একদমই তাই। সারা ভারতবর্ষে একটা গুঞ্জন এরকমই চলে, বিভিন্ন রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ তারা বলে মুসলিম ভোট বিজেপির কিছুতেই আর ভাণ্ডারে আসছে না। এক, দ্বিতীয় কথা, মুসলিমরা কি তাহলে ভোট ব্যাংকের রাজনীতি, কোনো একটি নির্দিষ্ট দলকে সন্তুষ্ট করতে সক্ষম হয় তারা একত্রে? এক, দ্বিতীয় কথা, তারা কি ভোট ব্যাংক হয়েই রয়ে যাবে, নাকি তাদেরও আরও শিক্ষার অধিকার, তাদের নিজেদের ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে তো ভাবাই হচ্ছে না। বিশেষত এই রাজ্যে শেখ শাহজাহান, শওকত, আরাবুল, এইসব ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও তো একটা শিক্ষিত মুসলিম সমাজকে দেখতে পাচ্ছি না, যারা সমাজের কল্যাণে কাজে লাগে। দেখো, আমাকে একটি কারণে, বিশেষ কারণে এই সপ্তাহেই দিল্লি যেতে হয়েছিল, কিছু থাকতেও হয়েছিল কিছুদিন। সেখানে আমি বহু ইসলামী মানুষজনকে দেখেছি, তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষও ছিলেন। আমি কিন্তু তাদের এই রকম ভোট ব্যাংক হয়ে থাকার ব্যাপারটা দেখিনি। পশ্চিমবঙ্গে যে এই পিসি ভাইপো কোম্পানি যে লিগ্যাসিটা পেয়েছিল, সেই সময় কিন্তু এটা শুরু হয়েছিল ইসলামী মানুষদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করা। পিসি ভাইপো সেটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আমি একটা তোমাকে এক্সাম্পল বলি। পশ্চিমবঙ্গে মাদ্রাসা আগে যা ছিল 2011-র আগে, তার যা বাজেট ছিল বোধহয় 304 কোটি এরকম ছিল, সেটা বেশ কয়েক হাজার কোটিতে পিসি ভাইপো কোম্পানি নিয়ে গেছেন। কজন ইসলামী মানুষ তারপরে পশ্চিমবঙ্গ থেকে সর্বভারতীয় চাকরিতে, IAS IPS ইত্যাদিতে পেয়েছেন? সেই অনুপাতে কিছু নয়। এখনও মানুষকে বলা হয় তুমি ইসলামী, তুমি অমুক দলকে ভোট দেবে না। এটা কি কারোর বাপের সম্পত্তি? আর তুমি যে বললে প্রথমে ইউপির কথা, ইউপিতে লাস্ট ইলেকশানেও বেশ কিছু পার্সেন্টেজ মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল, না হলে অতগুলো সিট পেতে পারে না। তুমি এটা হিসেব করেই দেখো না যে সেখানে তো মানে অনেক অখিলেশের ছাড়াও কংগ্রেস আছে, মায়াবতী বহিনজি আছে, তো এখানে 80টার মধ্যে 78টা পেয়ে গেল বিজেপি। কি করে হয়? রাজস্থানে ডেফিনেটলি লাস্ট অ্যাসেম্বলি ইলেকশানে ইসলামী ভোট ভেঙেছে, তাছাড়া হয় না, পেতে পারে না। পশ্চিমবঙ্গেও কিন্তু আমার ধারণা যে ইসলামী মানুষজন বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদেরকে বঞ্চিত রেখে, আমাদেরকে কিছু লোভ দেখিয়ে, কিছু মসজিদের ইমাম ইত্যাদিকে মানে কিছু টাকা পয়সা, উপঢৌকন ইত্যাদি পজিশান দিয়ে আমাদেরকে ইউজ করা হচ্ছে। আমার এইটাতে খুব বিরোধিতা আছে যে ইসলামী মানুষজনকে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। তাদের আর্থিক উন্নতি এত যে তুমি ইসলামী মানুষদের জন্য, তুমি যে মাইনরিটির জন্য বাজেটে টাকা বরাদ্দ করছো, আমি জানি না, অনেকটাই তো কাটমানি যায়, বলতে পারবো না, হ্যাঁ, আমি তো এখন অ্যাডমিনিস্ট্রেশনে নেই, কিন্তু রেজাল্ট কি? ইসলামীদের মধ্যে দারিদ্র্য কেন কমছে না?